ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স একটি গাইডলাইন করে দিয়েছে যে 0 to 2 ইয়ার্স পর্যন্ত কোনো শিশুর হাতে যেন কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস না থাকে। কাজে এঙ্গেজ থেকে যদি আমরা খাবার খাই তাহলে কিন্তু এই এনজাইম সিক্রেশনে প্রবলেম হয়। এখানে বাবা মায়ের দায় কতখানি? সবচেয়ে বড় দায় এবং সকল দায়টাই হলো বাবা মার। একটা বাচ্চা জন্মের পরে কিন্তু সে জানে না যে তার হাতে ডিভাইস দেওয়া হলো নাকি বল দেওয়া হলো নাকি পুতুল দেওয়া হলো। প্রথম উপায় হচ্ছে আমি আমার প্যারেন্টসকে বলি যে ট্রিটমেন্ট আমি বাচ্চাকে করব না, আপনাদেরকে করব। বাচ্চার অল্টারনেটিভ কিছু আপনি টেকনিক আগে আপনারা মানে রিসোর্স অনুযায়ী আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছেন আপনারা সবাই মিলে বসে যে এই বাচ্চার রুটিনের সাথে আমাদের রুটিনটাকে একটু ম্যাচ করি। আজকে একটা ছোট প্রশ্ন দিয়ে শুরু করব। আপনার শিশুকে খেতে বসালে কি লাগে, খাবার নাকি মোবাইল? আজকাল শিশুদের হাতে মোবাইল না দিলে তারা খেতে চায় না, তারা ঘুমাতে চায় না, এমনকি শান্তও থাকে না। আমরা বাবা মারা কী করি? সন্তানের হাতে মোবাইল ফোন তুলে দিই। প্রথমে কয়েক মিনিট, তারপরে বাড়তে থাকে সময়, এভাবে ঘন্টার পর ঘন্টা শিশুটি ফোনটি দেখতে থাকে। প্রশ্ন হচ্ছে, এই ফোন দেখার কারণে শিশুর কি চোখের ক্ষতি হয় নাকি বিকাশেরও ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে? আজকের পডকাস্টে আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে। আমাদের সাথে আছেন শিশু নিউরো বিশেষজ্ঞ ডাক্তার তোশিবা রহমান। ডাক্তার তোশিবা রহমান, আপনাকে ৭১ পডকাস্টে স্বাগত। ধন্যবাদ আপনাকে। প্রথমে আপনার কাছে জানতে চাই যে মোবাইল আসলে বাচ্চাদের জন্য কতটা ক্ষতিকর? প্রথমে বলে নিই, মোবাইল বা ডিভাইস আমরা যতটা নেগেটিভলি ধরি আমাদের কিন্তু এই জিনিসটা ছাড়া আসলে চলে না। যেমন আজকে যে আমরা পডকাস্টে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো যদি প্যারেন্টস পর্যন্ত না পৌঁছায় বা শিশুরা যদি না শুনে তাহলে কিন্তু আসলে এই পডকাস্টের কিন্তু কোনো ভ্যালু নাই। তো আমাদের আসলে জানতে হবে যে কত বয়সের শিশুর হাতে মোবাইল দেওয়া দরকার বা কত বয়সের শিশুর জন্য কতটুকু পরিমাণের ডিভাইস দেখা দরকার। সেটা শুধুমাত্র যে মোবাইল হতে হবে তা না, টেলিভিশন হতে পারে, ট্যাব হতে পারে, ল্যাপটপ হতে পারে। তো এই বিষয়গুলোর জন্য WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স একটি গাইডলাইন করে দিয়েছে যে 0 to 2 ইয়ার্স পর্যন্ত কোনো শিশুর হাতে যেন কোনো রকমের ইলেকট্রনিক ডিভাইস না থাকে। 2 থেকে 7 বছর শিশুর জন্য বলেছে যে 30 মিনিটসের মতো করে যদি 24 আওয়ার্সের মধ্যে দেখে তবে বলা হবে যে না, সেই ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে এখানে একটা ছোট জিনিস পয়েন্ট অ্যাড করেছে, সেটা হচ্ছে যে ভিউ থাকতে হবে। মানে শিশু 30 মিনিটস 24 আওয়ার্সের মধ্যে কি দেখছে তার জন্য তার পাশে একজন মানে অ্যাসিস্ট্যান্ট থাকতে হবে, তার কোনো মানে কেয়ার গিভার থাকতে হবে, একজন ভিউ থাকতে হবে। তারপরে বলেছে যে 17 বছর বয়স পর্যন্ত একটি শিশুর যদি কোনো একাডেমিক পারফরমেন্সের জন্য, একাডেমিক কোনো অ্যাসাইনমেন্টের জন্য, কোনো প্রোগ্রামের জন্য যদি তাকে ডিভাইস ইউজ করতে হয় সেক্ষেত্রে সে অবশ্যই ইউজ করতে পারবে 2 আওয়ার্স 3 আওয়ার্স, সেটা একাডেমিক পারপাসে। বাট বিনোদনের জন্য সেই শিশুটিকে বলেছে 24 আওয়ার্সের মধ্যে 1 থেকে 1.5 ঘন্টার বেশি যেন না হয়। এবং কোন কন্টেন্টগুলো সে দেখবে, তার সাথে ভিউ থাকবে কিনা সেখানেও কিন্তু কিছু গাইডলাইন করে দিয়েছে। কাজে আমাদের ডিভাইসগুলো আমরা ইউজ করব, কিন্তু কোথায় গিয়ে থামতে হবে, লিমিটেশনটা কতটুকু, কি কন্টেন্ট আমরা দেখছি, কিভাবে আমরা ইউজ করছি, ইউজ করছি, সেগুলো আসলে জানতে হবে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে আমরা যারা নগর জীবন যাপন করছি তারা বাবা মা চাকরি করে বা দেখা গেল বাবা চাকরি করে, মা সংসারটা সামলাচ্ছেন একা একা, সেক্ষেত্রে বাচ্চাকে দেখা বিছানার উপরে মোবাইলটা দিয়ে মা দেখা রান্না করতে গেল। এই যে অভ্যাস, এই অভ্যাসের কারণে অনেক বাচ্চারা ডিলে হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা কথা বলতে ডিলে হচ্ছে বা তাদের মস্তিষ্কের বিকাশের ডিলে হচ্ছে, সেই জায়গাটা নিয়ে যদি একটু বলতে। হ্যাঁ, মোবাইলে আসক্তি বলি বা যদি আমরা ডিভাইসে এই এইজ অ্যাপ্রোপ্রিয়েটলি যদি আমরা ইউজ না করি, যদি আমরা ডিউরেশনটা একটু বাড়িয়ে দিই বা বাচ্চা কি কন্টেন্ট দেখছে, সেটা কোন ল্যাঙ্গুয়েজে সে দেখছে, তার নিজের ল্যাঙ্গুয়েজ লেভেলটা কীরকম, সেগুলো দেখে আমাদেরকে আসলে মানে ডিসিশন নিতে হবে যে এই বাচ্চাকে আমি ডিভাইস দিব কি দিব না। তো প্যারেন্টসের বর্তমানে তো আমরা সবাই হচ্ছে খুবই বিজি একটা শিডিউলে থাকি, সেক্ষেত্রে প্যারেন্টস যেটা করে বা মা যেটা করেন যে বাচ্চা বসতে শিখলেই কিন্তু তার হাতে একটা ডিভাইস ধরিয়ে দেন। এবং খাওয়ার সময় বাচ্চার বা মা যখন নিজে স্ক্রলিং করেন, মা যখন নিজের কাজে ব্যস্ত থাকেন তখন কিন্তু বাচ্চার হাতে একটা মোবাইল ধরিয়ে দেয়, কেন বাচ্চা চুপচাপ শান্ত সেটা নিয়ে বসে আছে, কোনো রকম ঝুট ঝামেলা হচ্ছে না, গপ করে খেয়ে নিচ্ছে অল্প সময়ের মধ্যে। এখানে বলা হয়েছে যে আপনাকে দেখতে হবে যে এই বাচ্চা কোন কন্টেন্ট দেখছে এবং সেই বাচ্চা সেটা দেখুক। আপনি যদি পাশে থেকে তার সাথে একটু ইন্টারাকশন করেন তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো একটা
লার্নিং বা এডুকেশনাল অ্যাপ্রোচ হয়ে গেল। একটি শিশু যখন মোবাইল বা টেলিভিশন দেখতে থাকে তখন সেটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ ডিভাইসে যা যা হচ্ছে বাচ্চা সেটা দেখে শুধুমাত্র আনন্দ পাচ্ছে। সে কিন্তু কোনো কোয়েশ্চেন করতে পারছে না যে এটা কেন হলো, এটা কীরকম বা এটা কীভাবে, সে প্রশ্ন করতে পারছে না, সে উত্তর পাচ্ছে না, সে কিন্তু একটানা দেখে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা খুব ফাস্ট কিন্তু শিশুরা স্ক্রল করতে থাকে, তার কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় যেমন সে রিলস দেখলেও শর্ট দেখলেও সেটা পুরোটা সে কমপ্লিট করছে না। এতে করে মস্তিষ্কের যে ক্ষতিটা হয়, আমাদের ব্রেইনে একটা ডোপামিন নামের হরমোন আছে, সেই হরমোনটা কিন্তু আমাদের হ্যাপি হরমোন, এবং আমরা যখন আনন্দিত হই, আমরা যখন খুব ভালো মুডে থাকি তখন সেই হরমোনটা রিলিজ হয়, এবং রিলিজ হওয়ার পরে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে আমরা যেন এই কাজটা আবার করি। মানে ধরুন আমি একটা জায়গায় যাচ্ছি, যাওয়ার পথে দেখা গেল যে এখানে খুব ভালো একটা শপিং মল আমি দেখেছি, তখন আমি খুব আনন্দিত হলাম, আমার ব্রেন থেকে ডোপামিন হরমোন রিলিজ করে আমাকে হ্যাপি মুডে রাখলো, এবং সেকেন্ড টাইম ওই এরিয়াতে গেলে আমার মনে হবে যেন আমি সেখানে আবার যাই। হ্যাঁ, তো মোবাইল দেখতে দেখতে হয় কি একটা সময় ব্রেন থেকে যখন বাচ্চাটা খুব বেশি মগ্ন হতে থাকে, ব্রেইনের নর্মাল প্রসেসেই ডোপামিন হরমোনটা রিলিজ হয়। ডোপামিন কিন্তু নেগেটিভ কোনো হরমোন না, এটা খুব ভালো একটি হরমোন আমাদের জন্য। তো ওই হরমোনের কাজ হচ্ছে যে তুমি এটাতে যেহেতু হ্যাপি আছো, তোমাকে এটাই বারবার করার জন্য আমি ইনফ্লুয়েন্স করছি। মানে ডোপামিন আমাদের ব্রেইনে বা শিশুদের ব্রেইনে সেই সিগন্যালটা রিপিটেডলি দিতে থাকে, এবং দেখা গিয়েছে যে বাচ্চাটা ফার্স্ট গেম দেখে বা ফার্স্ট কন্টেন্টগুলো দেখে এবং র্যাপিডলি স্ক্রল করে, তাদের বেলায় দেখা যায় যে অ্যাডিকশনটা চলে আসে। বয়সটা কত, টাইমটা? আমরা তো ছোট 6 মাসের পরেই দেখছি যে বাচ্চার হাতে ফোন দিয়ে দিচ্ছি, বাচ্চা দেখছে, হাসছে, আমরা আনন্দিত হচ্ছি। মানে এই যে ক্ষতির জায়গাটা, শুরুটা যে আমরা করছি একটা সার্টেন এজ, 5 বছর হয়ে গেলে তখন দিলে হয়তো বা মস্তিষ্কের বিকাশ হয়ে গেছে মোটামুটি, তখন দিলে হয়তো বা ক্ষতিটা। কিন্তু আমরা অল্প বয়সে, অর্থাৎ 6 মাস বয়স থেকে অনেকেই দেখছি যে বাচ্চা তখন একটু হাসতে, ইশারা বোঝার চেষ্টা করছে, সেই জায়গাটা মানে বিপদটা আপনি একটু বলেন। বিপদটা হলো যে 2 বছর বয়স পর্যন্ত আপনি যদি কোনো শিশুকে মোবাইল বা ডিভাইস দিয়ে দেন, তাহলে তার ব্রেন যেহেতু ইম্যাচিউরড একটা ব্রেন এবং তার ইমোশনাল রেগুলেশন নাই, সে জানে না কি করতে হবে, এটা তার জন্য ভালো নাকি খারাপ, তখন তার ব্রেন কিন্তু এক্সারসাইজড হয়ে যায় ওভাবেই, এবং সে দেখা যাবে এই মোবাইল বা টেলিভিশন বা এই ডিভাইস ছাড়া সে কমিউনিকেশন করবে না, সে স্মাইল পর্যন্ত দিবে না, এবং সে জানবেই না যে আদার পার্সনের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হয়, ইশারার মাধ্যমে নাকি স্পিচের মাধ্যমে নাকি পয়েন্টিংয়ের মাধ্যমে নাকি তার সঙ্গে হাসির বিনিময়ে বা যে কোনো একটা ইমোশনাল এক্সপ্রেশনের মাধ্যমে। তাহলে আপনার ইম্যাচিউরড ব্রেনকে ঠিক যেভাবে আপনি গড়ে তুলছেন ছোটোবেলা থেকে, সেই ইম্যাচিউরড ব্রেনটা কিন্তু ওয়ান ওয়েতেই থাকবে, এবং এই শিশুটাই ডিভাইসের সামনে হাসবে, মুভ করবে, আবার তাকাবে, একটু অন্যদিকে তাকাবে কোনো কিছু হচ্ছে কিনা, আবার কিন্তু সে মোবাইলের দিকেই তাকিয়ে থাকবে। এই কাজটা যদি আপনি করেন, সে আপনার সাথে হাসবেও না, আপনাকে অ্যাভয়েড করবে, এবং সে বারবারই বুঝাতে চাইবে যে তার এখন মোবাইল দরকার, কারণ তার ব্রেইনের হরমোন কিন্তু সেভাবেই তার ব্রেনকে এক্সারসাইজড করে রেখেছে। এবং এই জন্যই কিন্তু WHO বলে যে 0 to 2 ইয়ার্স পর্যন্ত, মানে 2 বছর বয়স পর্যন্ত আপনার শিশুকে কোনোভাবেই যেন টিভি বা মোবাইলের দিকে আপনি আসক্তি না করেন, বা ওকে এক নিবিড়ে মানে সে নিজে একা বসে আছে মোবাইল টেলিভিশনে, এই অবস্থাটার যেন কোনো সময়ই তৈরি না হয়। প্রয়োজনে আপনি পাশে থাকেন, টেলিভিশন বা মোবাইলে কী হচ্ছে সেটা আপনি ওকে প্রশ্ন করেন, আবার একটু পজ দেন, আবার অ্যান্সারটা আপনি নিজে দিয়ে দেন, ওকে একটু ধরেন, মানে ও যেন নিবিড়ভাবে টেলিভিশনের দিকে না থাকে। মানে এই ট্রায়াঙ্গেলটা আপনাকে করতে হবে, শিশু, ডিভাইস এবং আপনি, এই যে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা তৈরি করতে হবে, এবং পাশ থেকে আপনাকে বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করতে হবে। এখন আমরা আগের তুলনায় দেখছি যে অনেক বাচ্চারা স্পিচ ডিলে হয়ে যাচ্ছে, এইটার আসলে কারণগুলো কি কি? এখন শুধু যদি আমি বলি যে স্পিচ ডিলে, তাহলে আমার দেখতে হবে যে এই শিশুকে আমি কেন স্পিচ ডিলে, আমি দেখা যাচ্ছে যে বাচ্চার সঙ্গে কথা বলছি হয়তো বাংলায়, বাসায় আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজে কথা বলছি, অথবা বাচ্চার সঙ্গে আমি ইংলিশে কথা বলার ট্রাই করছি, বা তাকে একটা ডিভাইসে দিয়েছি, সেখানে ল্যাঙ্গুয়েজ একবার হিন্দি আসছে, একবার অ্যারাবিয়ান আসছে, একবার বাংলা আসছে, হ্যাঁ, আবার বাংলার কিছু আঞ্চলিক চলে আসতেছে, কিন্তু আমরা বাসায় অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এবং এই শিশুটি একা একাই বড় হচ্ছে, তার সমবয়সী অন্য কোনো শিশু সে দেখতে পাচ্ছে না, এই বাচ্চার সঙ্গে আমরা খেলাধুলা করছি না, তখন দেখা যায় যে এই এনভায়রনমেন্টাল কারণে বাচ্চাদের স্পিচ ডিলে বর্তমানে খুব বেশি হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার বাচ্চার স্পিচ ডিলে ওর হিয়ারিং ঠিক আছে কিনা, ওর যদি শ্রবণ শক্তি ঠিক থাকে তাহলে কিন্তু সে সাউন্ডের মাধ্যমে পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে সে কিন্তু অ্যাডাপ্টেশন করে নেয়, এবং সে কিন্তু শব্দ বলা শেখে, এবং মায়ের ভাষাটা কিন্তু কান যদি ভালো থাকে তাহলে বাচ্চা শুনতে পায়। আরেকটা বিষয় যেটা স্পিচ ডিলে,
আমরা বর্তমানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলো নিয়ে যেভাবে কথা বলি, যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে, এটা কিন্তু রেট দিনকে দিন বাড়ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় বাড়ছে। এটা নিউক্লিয়ার ফ্যামিলির কারণে হতে পারে, জেনেটিক প্রবলেমের কারণে হতে পারে। তো এই কারণগুলোর জন্যই আসলে সাধারণত বলা হচ্ছে যে স্পিচ ডিলের কারণ। বাংলাদেশের পরিস্থিতিটা কি? বাংলাদেশে আসলে আমাদের গবেষণা খুব বেশি হয়নি এ নিয়ে। 2013 সালে একটা গবেষণা হয়েছে, কিন্তু সেটা সারা বাংলাদেশ জুড়ে না, ঢাকার কয়েকটা এরিয়া এবং বাংলাদেশের বাইরে জাস্ট 4 থেকে 5টা বিভাগীয় শহরে, এবং সেখানে আরবান রুরাল এরকম করে না, খুব র্যান্ডমলি করা হয়েছে। এবং দেখা গিয়েছে যে শহরের তুলনায় গ্রামে এই সংখ্যাটা কম। শহরে দেখা গিয়েছে প্রতি 700 জনের মধ্যে 6 থেকে 8 জন, আবার গ্রামে দেখা গিয়েছে প্রতি 1200 জনের মধ্যে হয়তো 0.6 বা 1% এরকম। মানে শহরে আমাদের দেখা গিয়েছে প্রবলেমটা বেশি। এতে আসলে বাচ্চাদের মোবাইল ব্যবহার কারণে কি কি ধরনের প্রবলেম হয়? মোবাইলের প্রথমত হচ্ছে আপনি শর্ট টার্ম দেখছেন নাকি লং টার্ম অনেক দিন ধরে দেখছেন? আমি শর্ট টার্ম, আমি আপনার কাছে আরেকটু মানে খোলাখুলি বলি যে আমরা যারা নগরে অর্থাৎ শহরে বাস করি, তারা তো মানে বাবা মা সন্তান, আর তো কথা বলার লোক পায় না। তারপরেও দেখে বাবা চলে যাচ্ছে, সারাদিন থাকে না, বা মা সংসার, বা মাও চাকরি করছে, একজন হোম কেয়ারের কাছে রেখে যাচ্ছে বাচ্চা, তখন সঙ্গীটাই হচ্ছে ফোন। মানে এই যে ফোনের যে ব্যবহার, আমরা যে বার্তাটা দিতে চাই যে ফোনের যে ব্যবহার, আমরা বাচ্চাকে তার দাদা দাদি থেকে বা আত্মীয় স্বজন থেকে দূরে রাখছি, মানুষের সাথে কথা বলতে দিচ্ছি না, দিচ্ছি ফোনের সাথে কথা বলতে। এই যে এর ক্ষতি, সেই জায়গাটা, যেমন ধর ঘুমের প্রবলেম হচ্ছে বাচ্চার, স্পিচ ডিলে হচ্ছে, এই ধরনের নানা প্রবলেম হচ্ছে। আর কি হতে পারে? স্পিচ ডিলে এবং ঘুম ছাড়া বাচ্চার যেটা হয় যে বাচ্চার বুদ্ধি বিকাশেও কিন্তু সমস্যা হবে। যেই শিশুটা আসলে এক্সপ্রেশন করতে পারে না তার মধ্যে কি চলছে কথার মাধ্যমে, তার কিন্তু জ্ঞান বুদ্ধির বিকাশটা, ইমোশন রেগুলেশন হবে, এবং এটাকে বলে কগনিটিভ ফাংশন, মানে বুদ্ধিমত্তার লেভেলটা তার কীরকম। বিকাশের একটি পার্ট কিন্তু স্পিচের সঙ্গে সঙ্গে কিন্তু বুদ্ধিমত্তার লেভেল। মানে আমি বাচ্চাকে যে বয়সে যে প্রশ্নটা করার দরকার সেই প্রশ্নটা করলে সে উত্তরটা আমার সাথে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা কীরকম সেটা বুঝে সে অ্যান্সার করতে পারছে কিনা। তাহলে দেখেন জ্ঞানীয় বিকাশেও কিন্তু বাচ্চাটা পিছিয়ে যাচ্ছে। চোখের সমস্যা হতে পারে, মাইগ্রেন, মাথা ব্যথা, এই নিউরোলজিক্যাল প্রবলেমগুলো। এছাড়াও একটি মানে সিলেক্টিভ একটা পশ্চারে কিন্তু বসে মোবাইল বা টেলিভিশন দেখতে হয়। এতে করে দেখা যাচ্ছে কিছু কিছু শিশুর যে ঘাড়ের যে আমাদের স্পাইন আছে, আমাদের যে মেরুদণ্ড আছে, এখানে কিন্তু পেইন ফিল করছে, এবং লং টার্ম যেটা হয় যে ওবেসিটি অনেক বেশি বেড়ে যাচ্ছে। এবং বাচ্চা খাওয়ার সময় যখন এটা ইউজ করে সে কিন্তু জানে না যে সে আসলে কি খাচ্ছে। এবং একটি খাবার কিন্তু আমাদের সবারই কিন্তু এটা হয়, খাবার দেখার সঙ্গে সঙ্গেই আমাদের মুখগহ্বর থেকে একদম পাকস্থলী পর্যন্ত কিন্তু কিছু কিছু এনজাইম রিলিজ হতে থাকে খাবারটাকে আমাদের ডাইজেশনের জন্য। তো মোবাইল বা অন্য কোনো কাজে এঙ্গেজ থেকে যদি আমরা খাবার খাই তাহলে কিন্তু এই এনজাইম সিক্রেশনে প্রবলেম হয়। এতে করে বাচ্চাদের হজমের সমস্যা হচ্ছে, বাচ্চাদের গ্রোথের সমস্যা হচ্ছে, এবং বাচ্চাদের মধ্যে হাঙ্গার এবং স্যাটাইটি যে কিউ আছে, মানে কখন আমার খেতে হবে, কখন আমার পেট ভরে গিয়েছে, এই যে নর্মাল যে রিফ্লেক্সগুলো, ন্যাচারাল রিফ্লেক্সগুলো, সেগুলো কিন্তু তৈরি হয় না। এটাকে কি আসক্তি বলতে পারি? হ্যাঁ, যখন আমরা দেখব যে এই কারণে শিশুর খেলাধুলা ব্যাহত হচ্ছে, বাচ্চার আইসোলেটেড হয়ে যাচ্ছে, তার সমবয়সী বাচ্চার সাথে সে মিশতে পারছে না, তাকে কোনো প্রশ্ন করলে সেই তুলনায় অ্যান্সারটা সে দিতে পারছে না, এবং কোনো একটা গ্যাদারিংয়ে থাকলেও তার মানে অ্যাটেনশনটাই থাকে হচ্ছে মোবাইলটা তাকে দিতে হবে। সে যদি আউটিংয়েও যায়, কোনো প্লেগ্রাউন্ডেও যায়, কিছুক্ষণ খেলে কিছুক্ষণ পরপর সে আসতেছে মোবাইলটা নিয়ে। বাড়িতে প্রচুর মেহমান আসছে, তার সমবয়সী বাচ্চা আসছে, সেখানেও তার ভ্রুক্ষেপ নাই। এই সাইনগুলো দেখলে আমরা বুঝতে পারি যে বাচ্চাটা আসলে অনেক বেশি দেখছে, স্ক্রিন টাইম অনেক বেশি হয়েছে, এবং সে আসক্তির দিকে যাচ্ছে। এখানে বাবা মায়ের দায় কতখানি? সবচেয়ে বড় দায় এবং সকল দায়টাই হলো বাবা মার। একটা বাচ্চা জন্মের পরে কিন্তু সে জানে না যে তার হাতে ডিভাইস দেওয়া হলো নাকি বল দেওয়া হলো নাকি পুতুল দেওয়া হলো। তো আমরা প্যারেন্টসরা নিজেদের মানে কাজের সুবিধার্থে আমরা একটা ইমিডিয়েট খুব ভালো একটা রেসপন্স পাওয়ার জন্য বাচ্চাদের হাতে মোবাইল ধরিয়ে দিই। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি যেই শিশুটাকে প্যারেন্টস ছোটোবেলা থেকেই জানে যে এই ডিভাইসটা আমার বাচ্চাকে দেওয়া যাবে না, কারণ আমার বোনের বা ভাইয়ের বাচ্চাকে দেখেছি প্রবলেম হয়েছে, এখন সাইকোলজিক্যাল সাপোর্টগুলো তাদের লাগছে, একাডেমিক পারফরমেন্স নষ্ট হয়ে যাচ্ছে, সেই প্যারেন্টস আমি দেখেছি যে এরকম এনভায়রনমেন্ট থেকে লার্নিং নিয়ে তার বাচ্চাকে কিন্তু একদমই ডিভাইস দিচ্ছে না, এবং শিশু চায়ও না যে না আমাকে ডিভাইস দাও, অমুকে তো দেখছে। এবং এই শিশুটার সাথে অবশ্যই আপনি কোয়ালিটি টাইম দেন,
তাকে অল্টারনেটিভ একটা চয়েস দেন। মোবাইল যে একটা শিশুর জন্য একদম ফার্স্ট একটা চয়েস হবে তা কিন্তু না। একটা শিশু খেলবে, একটা শিশু আপনার দেয়াল নষ্ট করবে, আপনার ফ্লোর নষ্ট করবে, এইটাতে যদি আপনি অ্যালাউ না করেন, আপনি যদি মনে করেন যে চুপচাপ শান্ত একটা কর্নারে বসিয়ে রাখি ডিভাইস দিয়ে, তাহলে তো বাচ্চা ওয়ান ওয়ে কমিউনিকেশনেই যাবে। এই মোবাইল আসক্তি ছাড়ানোর আসলে উপায় কি? প্রথম উপায় হচ্ছে আমি আমার প্যারেন্টসকে বলি যে ট্রিটমেন্ট আমি বাচ্চাকে করব না, আপনাদেরকে করব। বাচ্চার অল্টারনেটিভ কিছু আপনি টেকনিক আগে আপনারা মানে রিসোর্স অনুযায়ী আপনার ফ্যামিলি মেম্বার কতজন আছেন আপনারা সবাই মিলে বসেন যে এই বাচ্চার রুটিনের সাথে আমাদের রুটিনটাকে একটু ম্যাচ করি। আমি বাইরে কাজ করব, সেজন্য বাচ্চার জন্য তো আমি কাজ ছেড়ে দেব না, কিন্তু আমি বাচ্চাকে কোয়ালিটি টাইম দেব। বাচ্চার বয়স অনুযায়ী তাকে যে খেলনাগুলো দেওয়ার দরকার সেই খেলনাগুলোর আমি ব্যবস্থা করি। বর্তমানে কিন্তু আমাদের শহরে এবং গ্রামেও আমি দেখেছি প্রি স্কুলের ব্যবস্থা আছে, ড্রয়িং, মিউজিক, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে। খেলার মাঠ হয়তো নাই, একটা ব্যালকনি তো আছে, একটা ছাদ তো আছে, সেখানে বিকালবেলা একবার নিয়ে যাওয়া। বাচ্চার সঙ্গে আপনি নিজে খেলেন, আপনি বাচ্চা পাচ্ছেন না ভালো কথা, বাচ্চার মতো হয়ে বাচ্চার দৃষ্টিতে আপনি বাচ্চার হয়ে বাচ্চার মতো করে খেলেন। ও নষ্ট করছে, ছুঁড়ে ফেলছে, আপনিও ছুঁড়ে ফেলেন। ও চিৎকার করে লাফাচ্ছে, আপনিও ওর মতো করে চিৎকার করে লাফান। বাচ্চার সঙ্গে আপনি বাচ্চার যে বয়স 2 বছর বা 4 বছর, আপনার বয়সও সেরকম চিন্তা করে ওর সাথে ওরকম করে খেলেন। অবশ্যই দেখবেন আপনার বাচ্চা এই খেলার টাইমটাকে এনজয় করবে এবং পরবর্তীতে আপনার জন্য ওয়েট করবে যে কখন তার সঙ্গে এই সময়টাতে আপনি খেলবেন। প্রয়োজনে ওর খেলনাগুলো হয়তো সে সাজিয়ে নিয়ে বসে আছে আপনার জন্য অপেক্ষা করছে। তাহলে কিন্তু মোবাইল টেলিভিশন দিকে আমরা কিন্তু বাচ্চাকে সহজেই দূরে আনতে পারবো। আরেকটা কাজ আমরা করি, বাচ্চাকে বলি তুমি মোবাইল দেখবা না, মোবাইল খুব ক্ষতিকর, ভালো না, বলে বলে আমি নিজে স্ক্রল করে যাচ্ছি। আমি ওই জায়গাটাতে আসবো এরপরে, যে আমরা বাবুদেরকে নিষেধ করি যে বাবা তুমি এটা দেখো না, কিন্তু আমি বা আমরা ঘুমের মধ্যে বা ঘুমানোর আগেই মোবাইল নিয়ে আমরাই দেখি বা পাশে বাচ্চা ঘুমিয়ে থাকে। এই যে অভ্যাস, সেই জায়গাটা বাবা মাদেরকে আপনি কি বলবেন বিশেষজ্ঞ হিসেবে? জি জি, প্যারেন্টসকেই তো প্রথমে ট্রিটমেন্ট করতে হবে, আমি বলেছি তো। প্যারেন্টস যেটা করবেন, মানে শুধু মোবাইলের বেলায় না, যেটা আপনি আপনার বাচ্চাকে নো বলছেন সেটা আপনার বেলাও যেন নো হয়। বাচ্চার কিন্তু সেখান থেকে পার্সোনালিটি এবং তার মানে পরবর্তীতে তার লিডারশিপ, পরবর্তীতে সে অন্যের সঙ্গে কীভাবে বিহেভ করবে সব কিছু কিন্তু তৈরি হচ্ছে, ডেভেলপমেন্টের একটা কাজ করছেন। আচ্ছা, আপনি মনে করেন যে আপনার এখন একটা অ্যাসাইনমেন্ট আছে, অফিস অ্যাসাইনমেন্ট, সেটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না। বাচ্চা যখন আপনার পাশে আসে, আপনি বাচ্চাকে কি করবেন, আমার এখন কাজ আছে, তুমি সরে যাও, আমরা তো এটাই করি মোস্ট অফ দ্য টাইম। সেই ক্ষেত্রে আপনি বাচ্চা কী নিয়ে আপনার কাছে আসছে তাকে আগে ভ্যালিড করেন, তাকে আপনি রিকগনাইজ করেন, অ্যাকনলেজ করেন। সে আসলো হয়তো আপনার কাছে একটা গাছের পাতা নিয়েই আসলো, আপনি তো জানেন যে গাছের পাতা আপনার কাছে মেক সেন্স হয়তো করে না, তার জন্য এটাই কিন্তু নতুন একটা জিনিস, সে এক্সপ্লোর করছে। আপনি বলেন ও আচ্ছা তুমি পাতা নিয়ে এসেছো, হ্যাঁ খুব সুন্দর, দেখি তো কীভাবে খেলা যায়। জাস্ট আপনি 30 সেকেন্ড ওকে টাইম দেন, 20 সেকেন্ড টাইম দেন, ও কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না। আপনার কাছ থেকে অ্যান্সারটা সে পেয়েছে, সে কিন্তু তার সেলফ কনফিডেন্ট বেড়েছে এবং তা আপনার সাথে কিন্তু একটা বন্ডিংও তৈরি হয়েছে। এমনও হতে পারে আপনার বাচ্চাটাই আপনাকে বলবে ঠিক আছে এখন তুমি কাজ করো, আমি একটু পরে আসছি। তো এই এনভায়রনমেন্টটা আমাদের তৈরি করতে হবে। আর বাড়িতে কিছু রুলস করতে হবে যে বেড টাইম, তারপর হচ্ছে ডিনার টেবিল বা আমাদের ডাইনিং টেবিলে কোনো স্ক্রিন থাকবে না। অনেক সময় আমাদের ফ্যামিলিতে আমরা ডিনার করছি, লাঞ্চ করছি, ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা টেলিভিশন চলতে থাকে। অনেক প্যারেন্টস এসে বলে আমার বাচ্চা সারাদিন মোবাইল টেলিভিশন দেখে না, কিন্তু অল টাইম টেলিভিশনটা অন রাখতে হয়। এই যে একটা বদভ্যাস, এটাও চেঞ্জ করতে হবে। এবং বাড়িতে রুলসগুলো থাকবে যে যদি খাওয়ার টেবিলে কেউ মোবাইল বা টেলিভিশন দেখে তাহলে তার জন্য এই পানিশমেন্ট। সেটা শুধু শিশুর জন্য না, মনে করেন আপনি একটা ভুল করেছেন, আপনার পার্টনার শিশুর সামনে আপনাকে বলবে যে তুমি রুলস ব্রেক করেছো, তো শিশুটা কি দেখলো, এই রুলসটা সবার জন্য। এবং বাচ্চাদের আমাদের যে চিলড্রেন রুম আছে সেখানে কখনোই যেন আমরা মোবাইল চার্জ না দিই, এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। বুক পকেটে মোবাইল না রাখা বা আমরা বালিশের নিচে মোবাইল রেখে ঘুমাচ্ছি, এই অভ্যাসগুলো আমরা করব না। এবং যখন মোবাইল আসবে তখনই শুধু মোবাইল আমরা ইউজ করব, বা আমি এখন যখন কাজের দরকার তখন ইউজ করব। আমরা কি করি, কাজের ফাঁকে ফাঁকে হুট করে দৌড়ে এসে মোবাইলের নোটিফিকেশান, মেসেজ আসলো কিনা, এই যে কিউরিসিটিটা আমাদের, তখন বাচ্চা মনে করে কি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ এটাকে এভাবেই ইম্পর্টেন্স দিতে হয়। তখন শিশুটা কিন্তু অ্যাডাপ্টেশন হয়ে যায় যে না এটাকে খুব মানে ভ্যালু, হ্যাঁ এটাকে খুব ভ্যালু দিতে হয়। কারণ আমরা প্যারেন্টসরা কিন্তু এই কাজটা করি, এই আমার সব কিছু ধরতে পারবে, তুমি আমার মোবাইলটা ধরতে পারবে না। এই যে আপনি এটা বললেন, বাচ্চাদের কিন্তু নেগেটিভ আমাদের ইনফরমেশনের প্রতি ওদের বেশি অ্যাটেনশন থাকে। কেন আমাকে শুধু মোবাইলটাই ধরতে দেয় না, আর সব কিছু বলেছে যে চশমাটাও ধরতে পারবো, ঘড়িটাও বাবার ধরতে পারবো। তো এই কাজগুলো আমাদেরকে একটু যদি আমরা কনশাসলি করি তাহলে কিন্তু অবশ্যই আমরা বাচ্চাদেরকে মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখতে পারবো। আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আসলে এই ধরনের বাচ্চাদেরকে সেবা দিয়ে আসছেন, চিকিৎসা দিয়ে আসছেন, আপনার কাছে বিগত 5 বছর আর বর্তমানের এই সময়
এই যে টাইমের যে একটা গ্যাপ, কেমন পরিস্থিতি দেখছেন যে আসলে এটা কি আমরা ভয়াবহ দিকে যাচ্ছি, সংকটের দিকে যাচ্ছি, নাকি আসলে আমাদের নতুন প্রজন্মরা কিভাবে গড়ে উঠছে, এই জায়গাটা একটু বলবেন। বিগত 5 বছরও যদি বলি বা বিগত 5 মাসেও যদি বলি, আমি বলবো যে রিসেন্টলি আমি যদি বলবো যে আমি যদি 15 to 20 পেশেন্ট দেখি, তার মধ্যে 17 পেশেন্টে আসে হচ্ছে মানে হয় বলবে আমি 2 মাস আগে মোবাইল মাত্র অফ করেছি, কেউ বলবে যে আমি অফ করতে চাচ্ছি, কেউ বলবে যে আমার 6 মাস হয়েছে মোবাইল অফ করেছি। কমপ্লেনগুলো কিন্তু নিয়ে আসতেছে যে আমার বাচ্চার অ্যাটেনশন, আমার বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি, আমার বাচ্চার স্পিচ, স্কুল পারফরমেন্স এবং তার অনেক ডে বাই ডে তার অনেক মোটা গ্লাস লাগছে, মানে দৃষ্টিতে সমস্যা হচ্ছে। তার স্লিপ টাইম একদমই নাই, সে রাত 2টা থেকে 3টায় ঘুমায়, সে সকালবেলা উঠতে চায় না, এই জন্য তার স্কুল মিস হচ্ছে, স্কুল থেকে কমপ্লেন আসছে। তো এইগুলো আমি বলবো একদম মানে খুবই ড্রামাটিক্যালি বাড়ছে এবং এটা একদম ডিজাস্টারের দিকে চলে যাচ্ছে। এটা এখনই আমাদেরকে থামতে হবে বা আমাদের কি করতে হবে সে প্ল্যানিংগুলো করতে সেগুলো হবে। যদি ছোট ছোট করে বলতেন যে আসলে আমাদের যারা বাবা মা আছেন এখন বা আগামীতে বাবা মা হবেন বা পরিকল্পনা করছেন, তাদের জন্য কিছু পরামর্শ দিবেন। প্রথমত হবে যে আমি আমার ডিভাইসটাকে কিভাবে ইউজ করব সেটা আমি আমার বাচ্চার সামনেই দেখাবো যে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময়ে ব্যবহার করতে হয়, অলওয়েজ এটাকে আমার স্ক্রল করতে হয় না। আমি কোনো গ্যাদারিংয়ে আছি, বাচ্চা দেখছে বাড়িতে অনেক গেস্ট, বা আমরা কারো বাসায় গিয়েছি, সেখানে গিয়েও আমরা গল্পের চেয়ে বেশি মোবাইলে মগ্ন কিনা সেই জিনিসটা দেখতে হবে। ঘুম থেকে উঠেই প্রথমেই মোবাইল চেক করা বাচ্চার সামনে, সেটা আমি করছি কিনা সেগুলো দেখতে হবে। মোবাইল ছাড়াও অল্টারনেটিভ আর কি করা যায়, আমরা বাড়িতে যে ফ্যামিলি মেম্বার আছে আমরা নিজেরা কিছু গ্রুপ প্লের ব্যবস্থা করতে পারি, আমরা সপ্তাহে একদিন আউটিংয়ে যেতে পারি, আমি একটু গার্ডেনিং করতে পারি, বাড়িতে হয়তো আমি কোনো একটা পেট রাখতে পারি। কারো যদি কোনো সমস্যা হয় আমরা ছোট একটা অ্যাকোরিয়ামে কয়েকটা মাছ আমরা করতে পারি, হ্যাঁ, টেক কেয়ার করতে পারি। তাহলে বাচ্চা দেখলো যে না, অল্টারনেটিভ এভাবে এঙ্গেজ হওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা মোবাইল টেলিভিশন বা আমরা বড়রা কোনো মুভি দেখছি বা আমরা সংবাদ দেখছি, তখন বাচ্চার সঙ্গে সাথে সাথে একটু ইন্টারাকশন করা। জানো এই যে দেখেছো বাংলাদেশে আজকে, হ্যাঁ হ্যাঁ দেখো আজকে অমুক খেলছে, আজকে অমুক টিম খেলছে, তখন দেখবেন বাচ্চাও আপনার সাথে এসে ও তাই নাকি, সে এসে বসলো। এখানে কিন্তু আপনি এডুকেশন এবং লার্নিংয়ের ব্যবস্থাও করছেন। কোনো একটা শেপ আসলো, কোনো একটা কালার আসলো, যে বাচ্চা 2 বছরের নিচে বাচ্চা, তাকে আপনি দেখাতে পারেন দেখো তো তোমারও কিন্তু এই পার্পেল কালারের ব্যাগটা আছে, নিয়ে আসো তো দেখি। আপনি দেখেন আপনার বাচ্চা পার্পেল কালার চিনে কিনা, সে আপনারই ইনস্ট্রাকশনটা শুনে সেই জিনিসটাই আনতে পারছে কিনা। তাহলে কিভাবে আমরা ইউজ করব সেটা আমাদের মাথায় রাখতে হবে। আর রিসেন্টলি একটা জিনিস হয়েছে যে নিউরো ডেভেলপমেন্টাল যে ডিসঅর্ডার, সেখানে দেখা গিয়েছে 2 বছর বয়স পর্যন্ত একটি শিশু খুব ভালোভাবেই কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছিল। হঠাৎ করে তার অর্জিত দক্ষতাগুলো সে হারিয়ে ফেলছে, সে কারোর সাথে ইন্টারাকশন করছে না, আগে যেভাবে রেসপন্স করতো সেগুলো করছে না, এবং ব্যাকে আমরা যখন যাই দেখি যে এক্সেসিভ মোবাইল বা ডিভাইসে সে ছিল। এটা একটা পরিবেশগত কারণে কিন্তু বাচ্চাদের এই সমস্যাগুলো হচ্ছে, এবং এটাকে আমরা বলি হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এটাও কিন্তু স্পিচের সঙ্গেই রিলেটেড, বাচ্চাদের স্পিচটা ডেভেলপ করে না, কমিউনিকেশন ডেভেলপ করে না। এবং আমেরিকায় একটি ডাটা বলছে 2050 সাল নাগাদ আমরা যেভাবে এখন লাইফস্টাইল আমাদের চলছে, আমরা যেভাবে মুভ করছি, 2050 সাল নাগাদ 1:1 হবে, মানে একটি হেলদি বাচ্চা যে পরিবারে থাকে তার পরিবারের সেকেন্ড বাচ্চাটার সম্ভাবনা থাকবে হচ্ছে যে কোনো একটা ডিলে বা ডিসঅর্ডার নিয়ে জন্মগ্রহণ করবে। এটা খুবই ভয়াবহ এবং বিপজ্জনক। ওয়ার্ল্ড ওয়াইড এটা একদম ডিজাস্টার হয়ে যাবে। সেই ক্ষেত্রে যারা আগামীতে বাবা মা হতে চাচ্ছেন বা প্ল্যান করছেন, তাদের জন্য কিছু যদি বলেন যে আসলে তাদের প্রস্তুতিটা কি ধরনের প্রস্তুতি হওয়া উচিত। প্রথমে হচ্ছে আমরা খুব মনে হয় যে সবসময় আমরা স্ট্রেসে থাকি, আমাদের স্ট্রেসফুল লাইফ, এটাকে একটু আমাদেরকে সংযত হতে হবে। আমাদের প্রপার স্লিপ হচ্ছে কিনা, আমাদের ডায়েট কি, সেটাতে আমাদের মনোযোগী হতে হবে। প্রেগনেন্ট হিউম্যানদেরকে অবশ্যই স্পেশাল একটা কেয়ার নিতে হবে, তার ফিজিক্যাল কেয়ার এবং তার মেন্টাল কেয়ার। আমরা মেন্টাল কেয়ারের দিকে একদম তাকাই না। আমাদের দেশে একটা অনেক বড় একটা ট্রেন্ড আছে যে কারো বাড়িতে যদি প্রেগনেন্ট উইমেন থাকে যে তার ডেলিভারিটা আমরা নর্মালি আগে চেষ্টা করব, আচ্ছা তার ডেলিভারিটা তার মা বাবার বাড়িতে হবে না, আমার বাড়িতে হবে, মানে আগেই হচ্ছে এই উইমেনটাকে আমরা কিছু চাপিয়ে দিচ্ছি। এটা না করে আমরা একটু অল্টারনেটিভ করতে পারি, আমরা তার সঙ্গে কথা বলতে পারি, তুমি কি চাচ্ছ, মোড অফ ডেলিভারিটা কি হবে। বেশিরভাগ বর্তমানের মায়েরা চান কিন্তু সিজারিয়ান সেকশন, হ্যাঁ, আমি বলছি না যে এটা খুব ভালো একটা জিনিস, তো ওনার জাস্ট মতামতটা আপনি নেন, এতে করেও কিন্তু ওনার স্ট্রেস অনেকটা রিলিফ হবে। আচ্ছা, সে যেখানে চাচ্ছে, যে বাড়িতে থেকে, তার মায়ের বাড়ি হোক, হ্যাঁ শ্বশুর বাড়িতেও সে
চাইতে পারে, তার নিজের বাড়িতে থেকেও সে ডেলিভারিটা করাতে পারে। এই ছোটোখাটো জিনিসগুলো একটু মাথায় রাখবো। মায়ের পর্যাপ্ত খাবার আমরা ঠিকমতো দিচ্ছি কিনা, এন্টিনাটাল কেয়ার মানে 9 মাস প্রেগনেন্সিতে মিনিমাম যে কটা এন্টিনাটাল কেয়ার লাগে, রেগুলার চেক আপ নিচ্ছে কিনা, ভ্যাকসিনেশন ঠিকমতো নিচ্ছে কিনা, ডেলিভারিটা কোথায় হচ্ছে, হসপিটাল নাকি হোম ডেলিভারি হচ্ছে, সেগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। কারণ জন্মেরটা যদি অনেক অবস্ট্রাক্টেড হয়, মানে অনেকক্ষণ ধরে বাচ্চার মাথায় এসে আটকে আছে, নর্মাল ডেলিভারি ট্রাই করে তারপর সিজারে গিয়েছে, এটাতে আমরা বলি যে পেরিন্যাটাল অ্যাসফেক্সিয়া, মানে বাচ্চার ব্রেনে ওই মুহূর্তেই কিন্তু কিছু নিউরনাল ড্যামেজ হয়ে যায় এবং আলটিমেটলি এই ড্যামেজটা কিন্তু লাইফ লং বাচ্চার থাকে। এবং এটাই হচ্ছে মূল কারণ বাচ্চাদের যে কোনো নিউরোলজিক্যাল প্রবলেম হওয়ার জন্য। আমরা স্পিচ নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, আমরা বাচ্চার অ্যাটেনশন নিয়ে কথা বলছিলাম, আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অটিজম নিয়ে কথা বলছিলাম। সমস্ত নিউরোলজিক্যাল প্রবলেমের বেলায় এটা কিন্তু একটা বিরাট বড় রিস্ক ফ্যাক্টর। আপনি অটিজমের কথা বললেন, অটিজম এবং হচ্ছে এডিএসডি, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে একদম রাত দিন তফাৎ। আমরা মনে করি যে দুইটা কাছাকাছি, কিন্তু দুইটা একদমই অন্যরকম। আমাদের ক্রাইটেরিয়াগুলো আগে দেখতে হবে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমরা 18 মাস বয়স থেকে 3 বছর বয়স পর্যন্ত অনেকগুলো সিমটম আছে আমাদের ডিএসএম ক্রাইটেরিয়া বলে, মানে বিজ্ঞান কিছু ক্রাইটেরিয়া নির্ণয় করে দিয়েছে, সবগুলো ক্রাইটেরিয়া বাচ্চার মধ্যে আসতে হবে। এই সবগুলো ক্রাইটেরিয়া আসতে কিন্তু বাচ্চার 3 বছর বয়স পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। তার আগে অবশ্যই আমরা আর্লি ইন্টারভেনশন শুরু করব। আর এডিএইচডি বলতে হলে বাচ্চাকে অবশ্যই 6 বছর বয়স বা তার ঊর্ধ্বে হতে হবে। সেখানেও ডিএসএম ক্রাইটেরিয়া আছে অনেকগুলো। সেখানে বলেছে ইনঅ্যাটেনশন, হাইপার অ্যাক্টিভিটি, ইম্পালসিভিটি, তিনটাই থাকতে হবে। 6 মাস বা তার বেশি সময় ধরে থাকতে হবে, 3টা সেটিংয়ে থাকতে হবে। শুধু বাড়িতেই বাচ্চাটা অ্যাটেনশন কম, হাইপার অ্যাক্টিভ তা না, প্লেগ্রাউন্ডেও সেরকম প্রবলেম কিনা, সেম প্রবলেমটা স্কুলেও কিনা, এরকম 3টা সেটিংয়ে সেম জিনিস কিনা। তো এই বিষয়গুলোকে মূল্যায়ন করার পরেই হচ্ছে রোগের নামটা আমরা ডায়াগনোসিস করি যে অটিজম নাকি এডিএইচডি। এগুলো থেকে বেরিয়ে আসার কতটা সম্ভব এই ধরনের ডিসঅর্ডার থেকে, বা আসলে এটা কি ডিসঅর্ডার বলবো নাকি রোগ বলবো? আচ্ছা, আগে রোগ বলতো, এখন বলা হয় যে এটা একটা কন্ডিশন বা এটা একটা ডিসঅর্ডার, এটা একটি অবস্থা। এই অবস্থা বলার উদ্দেশ্য হলো আপনি অবস্থাটা নিজেই পরিবর্তন করতে পারবেন। খুব দ্রুত নির্ণয় করতে হবে, দ্রুত আপনাকে ইন্টারভেনশনগুলো নিতে হবে এবং মূল্যায়নটা করতে হবে এটা কি মৃদু, মাঝারি নাকি তীব্র। তাহলে কি হলো, আপনি যদি মৃদু মাত্রার খুব দ্রুত বাচ্চাকে নির্ণয় করতে পারেন তাহলে কিন্তু আপনি নিজে এটাকে পরিবর্তন করতে পারছেন, ভালো এবং ফাংশনাল একটা লাইফ বাচ্চা লিড করতে পারবে। আপনি মনে করছেন যে না, কিছুদিন অপেক্ষা করি, ওর দাদার দেরিতে কথা বলেছিল, ওর চাচাও দেরিতে কথা বলেছিল, এগুলো আমরা ফ্যামিলিতে বলি। আসলে এগুলো করে করে বাচ্চার বয়স বেড়ে যাচ্ছে, ওর ডেভেলপমেন্টাল বয়সটা অ্যাডভান্স হয়ে যাচ্ছে। বাচ্চা যেই সময়ে গেল ডক্টরের কাছে, ডক্টর তখন নির্ণয় করলেন যে বাচ্চা তো মাঝারি মাত্রার। তাহলে কী হলো, আপনার মৃদু মাত্রার আনতে আনতে আপনার বাচ্চার বয়স কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং গ্যাপটা কিন্তু বাড়ছে। এবং এটা একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং প্যারেন্টসের সবার আগে পেশেন্স রাখতে হয়। আপনি সেটা করছেন না, আপনি কয়েকটা ফলো আপ করে পরবর্তী ফলো আপগুলো মিস করে যাচ্ছেন। এগুলো অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এবং নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার কিন্তু জেনেটিক একটা কারণ, জন্মগতভাবেই কিন্তু আমাদের ব্রেন সেলগুলো সেভাবেই তৈরি হয়ে আসছে। পরবর্তীতে আমরা জাস্ট এটাকে মডিফাই করতে পারি, ম্যানেজ করতে পারি। আর এডিএইচডির বেলা একটা কথা আছে যে এডি মানে হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট, এইচডি মানে হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ছোটোবেলা থেকে যদি এডিএইচডি কারো থাকে অ্যাডাল্টহুড পর্যন্ত, মানে আমরা এখন যারা যে বয়সে আছি এই বয়স পর্যন্ত দেখা যায় ট্রিটমেন্ট করে গেলে হাইপার অ্যাক্টিভিটিটাকে মিনিমাইজ করা যায়, কিন্তু অ্যাটেনশনের প্রবলেমটা কিন্তু লাইফ লং থাকে। সেক্ষেত্রে আমাদের অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, সেগুলো মেনটেন করতে হয়। এবং আমাদের অ্যাডাল্টে দেখবেন আপনার অফিসে অনেকেরই হয়তো এডিএইচডি আছে। আপনি অনেক মানে যদি আমরা ব্যাকে যাই, হিস্ট্রি নেই, তাহলে দেখা যাবে ছোটোবেলা থেকে এডিএইচডিতে ভুগছে, এরকম কিন্তু অনেক হিস্ট্রি আছে। যাদের বাচ্চারা ধরেন এই সমস্ত ডিসঅর্ডারে মানে আছেন, তাদের বাবা মার প্রতি আসলে কিছু যদি পরামর্শ দেন, যেহেতু আপনি এই বিষয়ে বিশেষজ্ঞ। প্রথমেই বলবো, যেহেতু একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা এবং অনেক বড় আমাদের একটা যাত্রা, আপনি ডক্টর শপিং করবেন না। আজকে এই ডক্টর, কালকে অমুক ডক্টর, আজকে এই সেন্টার থেরাপি সেন্টার, কালকে অমুক থেরাপি সেন্টার, এবং এদেরকে কিন্তু একটা এডুকেশনাল অ্যাপ্রোচে রাখতে হয়। এদের একটা স্পেশাল কেয়ার লাগে। যদি প্রয়োজন হয় স্পেশাল স্কুলে দেওয়ার, আপনার ডক্টর বা থেরাপিস্ট যদি বা সাইকোলজিস্ট যদি বলে থাকে যে আপনার শিশুকে স্পেশাল স্কুলে দিতে হবে, নর্মাল স্কুলে দিলে বাচ্চাটা ইমপ্রুভমেন্ট হবে না, সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। হ্যাঁ, আর রেগুলার যে মেডিসিনগুলো দেওয়া হয় হাইপার অ্যাক্টিভিটির জন্য বা অটিজমের কিছু বিহেভিয়ার ইস্যুস থাকে, সেই ওষুধগুলো অনেক সময় প্যারেন্টসরা কিছুদিন খাইয়ে বন্ধ করে দেয়, এটা করা যাবে না।
কেন করা যাবে না? আপনার বাচ্চা যখন ডে বাই ডে দেখা যাবে যে মৃদু থেকে মাঝারি মাত্রায় চলে যাচ্ছে, এদিকে আপনি মেডিসিনও বন্ধ করছেন, বাচ্চা কিন্তু মাঝারি থেকে খুব দ্রুত তীব্র মাত্রায় চলে যাবে। 1, 2 হলো আপনি যদি খুব দ্রুত মেডিসিনগুলো বন্ধ করেন, বাচ্চার কার্ডিওভাস্কুলার মানে হার্টের উপরে কিন্তু বাচ্চার প্রেশার পড়তে পারে, লিভারের উপরে পড়তে পারে, কিডনি এবং ব্রেনের উপরে ইফেক্ট হতে পারে। এগুলো উইথড্রল ইফেক্ট বলে। খুব দ্রুত এগুলো বন্ধ করা যায় না। আমরা ডাক্তাররাও যখন স্টার্ট করি, আমরা কিন্তু একটা বাচ্চার ওজন দেখে, বয়স দেখে সেই অনুযায়ী কিন্তু যেভাবে বাড়াই, বন্ধ করার সময় একজন বিশেষজ্ঞ ডাক্তার সেরকম প্ল্যানিং করেই কিন্তু অসুখটাকে স্টপ করে। এবং কোনো ওষুধের যদি সাইড এফেক্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু সাডেন অফ করি না, আমাদেরও কিছু প্রোটোকল আছে, সেভাবে আমরা অফ করি। কাজে প্যারেন্টসদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি কোনো মেডিসিন চলে, অ্যান্টিসাইকোটিক ড্রাগস, এটা সাইকিয়াট্রিক ড্রাগস, এগুলো পাগলের ওষুধ, এইগুলো বলে নিজেরা বন্ধ করবেন না। অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে কথা বলুন। ডাক্তার হয়তো অল্টারনেটিভ মেডিসিন শুরু করবেন বা অল্টারনেটিভ চয়েসগুলো আপনাকে দিবেন, কিন্তু নিজের ডিসিশনটা এই ব্যাপারে আপনারা নিজেরা নেবেন না। আমাদের প্যারেন্টসদের অনেক সবচেয়ে বড় প্রবলেম আমরা খোঁজ নিয়ে দেখেছি বা জানি, ডাক্তার চুজ করার যে বিষয়টা। আসলে এই ধরনের যাদের সমস্যা আছে, যে বাবুদের, তাদের আসলে ডাক্তার কি ধরনের হওয়া উচিত? প্রথমে বলেছি যে ডক্টর শপিং বন্ধ করতে হবে। হ্যাঁ, এই ধরনের শিশুদেরকে আসলে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করতে হয়। আপনি একজন চাইল্ড নিউরোলজিস্ট আন্ডারে থাকবেন। এই নিউরোলজিস্ট যদি বলে আপনার ইএনটি স্পেশালিস্টের আন্ডারে থাকতে হবে, কারণ অ্যাডেনয়েডের প্রবলেম হয় অনেক বাচ্চাদের, এবং অ্যাডেনয়েড হাইপারট্রফি মানে বড় যদি থাকে এই গ্ল্যান্ডটা, তাহলে কিন্তু বাচ্চাদের অ্যাটেনশন এবং হাইপার অ্যাক্টিভিটি প্রবলেম হতে থাকে। তাহলে আপনি ইএনটি স্পেশালিস্টের কাছে যাচ্ছেন, যেভাবে ফলো আপে থাকতে বলছে। আপনাকে বলতে পারে যে আপনার সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, আপনার প্যারেন্টস কাউন্সেলিং লাগবে, আপনার স্পেশাল এডুকেটর লাগবে, মানে স্পেশাল টিচার লাগবে। তাহলে দেখেন আপনার কিন্তু মাল্টিডিসিপ্লিনারি একটা টিম লাগছে। অনেক সময় দেখা যায় যে এই ধরনের শিশুদের, যেমন ডাউন সিনড্রোম বলে একটি রোগ আছে, তাদের কিন্তু কার্ডিওলজিস্টের আন্ডারেও থাকতে হয় অনেক দিন। তাহলে যখন যেভাবে আপনাকে যেখানে যেতে বলে, অবশ্যই সেই প্রোটোকলটা মেনটেন করতে হবে, এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচেই আসলে এদের ট্রিটমেন্ট সারা বিশ্বব্যাপী হচ্ছে, আপনাকে সেটা একটু মেনে নিতে হবে। প্রয়োজনে আপনার শিশুর ভালোর জন্য আপনি নিজে কাউন্সেলিং সেশনগুলো নেন, কারণ আপনার তো দীর্ঘ একটা পথ এই বাচ্চাকে নিয়ে পার হতে হবে। প্রথমে কোন ডাক্তারের কাছে যেতে হবে? প্রথমে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞ কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর দেখে শিশু বিশেষজ্ঞ নিজেই শিশু বিকাশ বিশেষজ্ঞ অথবা শিশু নিউরোলজিস্টের কাছে রেফার করবেন। তারপরে শিশু বিকাশ বিশেষজ্ঞ, যেমন আমি এই বিষয়ে এক্সপার্ট, আমার মতো যে যারা পিডিয়াট্রিক নিউরোলজিস্ট আছেন, তারা কিন্তু নির্ণয় করবেন যে থেরাপিস্টের কাছে আগে যাবে নাকি বাচ্চার হিয়ারিং প্রবলেম যা যা আছে, মেডিকেল প্রবলেমগুলো আগে আইডেন্টিফাই করে তারপর উনি নিজে একটা প্রোটোকল, উনি নিজে একটা মানে বাচ্চার জন্য প্ল্যানিং তৈরি করে দেবে, সে অনুযায়ী চলতে হবে। শেষে একটু বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে আগামীতে যারা বাবা মা হবে এবং যাদের সন্তানরা এই রকম রোগে ভুগছেন বা ডিসঅর্ডারে ভুগছেন, তাদের কি কি মানে করা উচিত বা সতর্ক হওয়া উচিত, ছোট করে যদি পরামর্শগুলো দিয়ে দেন। একটি পরিবারে যদি এই ধরনের শিশু থাকে, প্যারেন্টসদের মাথায় প্রথমেই প্রশ্ন আসে, আমি কি সেকেন্ড বাচ্চা নিতে পারবো কিনা। এক্ষেত্রে দেখতে হবে যে আপনার শিশুটি কোন ধরনের জেনেটিক প্রবলেমে ভুগছে, অর্থাৎ ক্রোমোজোমাল কোনো প্রবলেম আছে কিনা, সেটা আপনি একটু নির্ণয় করে নিতে পারেন, এবং সেই অনুযায়ী কিন্তু আমরা কাউন্সেলিং করি যে আপনার সেকেন্ড বাচ্চার এই ধরনের প্রবলেম হওয়ার কতটুকু চান্স থাকে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, এবং পরবর্তী প্রেগনেন্সিতে আপনার মেন্টাল হেলথ, আপনার যে কোনো মানসিক সমস্যা থাকলে বা থাইরয়েডের প্রবলেম থাকলে, হাইপার টেনশন, প্রেশার বেশি, ডায়াবেটিস, এগুলো যদি থাকে অবশ্যই সেগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। কারণ দেখা গিয়েছে গবেষণায় এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করতে পারি ডিউরিং দ্য প্রেগনেন্সি এবং একটা সেফ ডেলিভারি যদি করতে পারি, অনেকাংশেই কিন্তু এগুলোর রিস্ক কমে যায়। দর্শক, আমরা শুনছিলাম ডাক্তার তোশিবা রহমানের মুখ থেকে যে মোবাইলের যে আসক্তি, তা আমাদের কত বড় ক্ষতি করতে পারে। মোবাইল আমরা একদমই বন্ধ করতে পারবো না, তবে কিছু নিয়ম নীতি মেনে যদি আমরা আমাদের বাচ্চাদের, আমাদের সন্তানদের হাতে মোবাইল তুলে দিই, তাহলে অবশ্যই তারা একটি সঠিক পথে সঠিক জীবনযাপন করতে পারবে। আগামী পর্বে আমরা নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো অনুপ্রেরণার মানুষকে নিয়ে হাজির হব। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।